আসসালামু আলাইকুম সবাইকে। প্রেপোয় আপলোডের প্রথম পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পডকাস্টে হোস্ট হিসেবে আছি আমি আফরান সিদ্দিক অহন এবং আমাদের সঙ্গে আছে প্রেপোয় আপলোডের কো-ফাউন্ডার কেম রুবায়েত ফেরদৌস স্বপ্নিল। সো স্বপ্নিল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি and thank you for inviting me অহন। ওকে, তো তোমাকে একের পর এক কোয়েশ্চেন করবো, তুমি অ্যান্সার দিবা। আলবি কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে হাউ ইটস পসিবল, ফুল ডিটেলসে এক্সপ্লেইন করার অনুরোধ রইল। সো হাউ ইট ইজ পসিবল অ্যাকচুয়ালি মানে এখন ম্যাক্সিমাম মানুষই আর কি আফটার এইচএসসি অ্যান্ড ইভেন এইচএসসির আগেও অনেকে নিজেদের কন্ডিশনাল অর আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে যায়। সো লাস্ট 10 ইয়ার্সের মধ্যে আমি বলবো যে শেষ 5 বছরের মধ্যে এই জিনিসটা আর কি ইজি হয়ে গেছে, কারণ এখন অ্যাপ্লিকেশনগুলো আমরা সরাসরি অনলাইনেই দিতে পারি অ্যান্ড কোথাও যাওয়া লাগে না। আর সো এই জন্য এই জিনিসটা ইজি। অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা মেবি মানে প্রসেসটা জানতে চেয়েছে বা এরকম কিছু, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফর ইউএসএ, স্পেশালি ইউএসএ অর টপ ইউনিভার্সিটিস অর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কমন অ্যাপ ইউজ করি। কমন অ্যাপ থেকে আপনার এসে তারপর লেটার অফ রিকমেন্ডেশন এগুলো সব কিছু একসাথে করে ইউনিভার্সিটি চয়েস করে সেন্ড করে দেওয়া যায়। আর ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন থাকে, তো ওই টাইমের মধ্যে সেন্ড করলে অ্যান্ড অ্যাডমিশন প্রসেসের মধ্যে দিয়ে নর্মালি যায়। অ্যান্ড এটার ক্ষেত্রে ব্যাচেলরের জন্য নর্মালি আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। আর এটার বাইরে স্যাট দেয় অনেকে, স্যাট ছাড়াও করা যায়। দুটো ওয়ে থাকে, অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে আবার অনেকে অ্যাকসেপ্ট করে না, তো এইভাবে আর কি জিনিসটা হয়। ওকে, গুড অ্যান্সার। রূপম কোয়েশ্চেন করেছে, I have only one question. How and what was your most valuable skill in getting this achievement? সো অনেক ভালো একটা কোশ্চেন ফ্রম রূপম। সো এইটার ক্ষেত্রে আমি বলবো যে আমার ওয়ান অ্যান্ড অনলি স্কিল অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি থিং যেটা আমাকে এতগুলো অ্যাডমিশন এনে দিছে, তো এটার পিছনে হচ্ছে আমার স্টোরি টেলিং। আমার ইসিএ তেমন একটা ভালো নাই, আমি কোনো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বা কোথাও পার্টিসিপেটই করিনি। অ্যান্ড সেকেন্ডলি আমার লাইক স্যাট স্কোর বা আইএলস কোনো কিছুই যখন অ্যাপ্লিকেশন স্টার্ট করি ওই টাইমে আমার কোনো কিছু ছিল না। সো অ্যাট দ্যাট পয়েন্ট হোয়াট এভার আই হ্যাড, যে আমি এতটুকু জানতাম যে আমি এসে লিখতে পারবো, আমি লেটার অফ রিকমেন্ডেশন নিতে পারবো, আমার এসএসসি আর এইচএসসি সার্টিফিকেট আছে। সো ফার এগুলো দিয়ে আমি অ্যাপ্লিকেশন করি অ্যান্ড নর্মালি এটা পাওয়া একটু টাফ। ফার্স্টের দিকে ট্রাই করলে একা একা বা যদি কারো হেল্প নিয়েও করেন, একদম ফার্স্টের দিকে মানে ক্র্যাক করাটা একটু টাফ। বাট লাকিলি আমি তখন 3-4টা অবভিয়াসলি তিনটার মতো ক্র্যাক করি অ্যান্ড রিজেকশনও খাই কিছু। তো এটার পিছনে কিছু রিজন ছিল যে অনেকগুলোতে কিছু রিকোয়ারমেন্ট ছিল, আমি ভেবেছিলাম যে ওটা জায়গায় অন্যটা দিলেও তো হয়, সো দিছিলাম। বাট ওইটার কারণে দেখা গেছে যে রিজেকশন হয়েছে অ্যান্ড রিজেকশনের পরে দেখা গেছে যে অনেক অপরচুনিটিও পাইছি। সো আই থিঙ্ক যে স্টোরি টেলিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল অ্যান্ড আই থিঙ্ক হাউ এর অ্যান্সারটাও আমি দিয়ে দিছি। আচ্ছা, স্পিকিং অ্যাবাউট স্টোরি টেলিং, তুমি কি একটু শেয়ার করতে পারবা যে স্টোরি টেলিংটা মানে একটু ব্রিফলি যদি বলো, স্টোরি টেলিং বা কোনো একটা এক্সাম্পল যদি। স্টোরি টেলিং বলতে গেলে ব্যক্তিগত জাস্ট আপনার মানে আপনাকে একটা এসে লিখতে হয়। অনেকটা ইউএস এর ক্ষেত্রে এটাকে এসে বলে, আবার ইউকের ক্ষেত্রে এটাকে এসওপি বলে। মেইনলি যে আপনাকে মেবি লিমিট দিবে 200 বা 800, 250 দিছিল আমাকে। আমার সোফার মনে নেই আমার, আমি প্রায় 5 মাস আগে মনে হয় করেছিলাম লাস্ট ইয়ারে। সো এরকম মানে একটা লিমিট দেয়, এতগুলো ওয়ার্ডের মধ্যে আপনার নিজের সম্পর্কে লেখা লাগে বা নিজের একটা স্টোরি শেয়ার করা লাগে যে আপনি এক জায়গায় অ্যাপ্লিকেশন করতেছেন, সো হোয়াই দে শুড চুজ ইউ অ্যাবভ আদার্স। তো এই জন্য আর কি এটাকে এখন এক একজনের স্টোরি এক এক রকম হয়। অ্যান্ড আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার প্রায় 3-4টা টাইপের হয়ে গেছিলো। যে এক তো আমি আর্ট করতাম, আমার গানেরও ইয়া ছিল কিছু, দেন কোডিংও কিছুটা করতাম, অ্যান্ড এর পাশাপাশি লাইক অন্টারপ্রেনারশিপের একটা জার্নি ছিল। সো আমি এগুলোর মধ্যে জাস্ট আমার এতগুলো তো একটার মধ্যে ইয়া করা পসিবল না। সো আই জাস্ট চুজ যে আমি আর্টের উপরই লিখি অ্যান্ড এটাকে চুজ করে আর কি আমি অ্যাপ্লিকেশনটা আগাইছিলাম।
অ্যান্ড এটা আর কি একটা এক্সপেরিমেন্ট ছিল, অ্যান্ড নর্মালি আর কি এটা রিকমেন্ডেডও না, কারণ মানে আপনি এইচএসসি দিয়েছেন সায়েন্সে, এসএসসি দিয়েছেন সায়েন্সে, অ্যান্ড আপনি অ্যাপ্লিকেশন করতেছেন যে আপনি আর্টস নিয়ে পড়তে চান, অর লাইক এই রিলেটেড সাবজেক্টে বিএ বা এই টাইপের। সো এটা এখানে আর কি মানে অ্যাকসেপ্টেন্স পাওয়াটা একটু ইয়া হয়ে যায়। তবে মানে লাকিলি আমার ওইটার কোনোটাতেই মিস যায় নাই। অ্যান্ড এটার ক্ষেত্রে আমি বলবো যে মানে জীবনের একটা স্টোরি আপনার নিয়ে লেখা না, এটার উপরে আমি ফ্রি রিসোর্সই ইউজ করেছিলাম, ইউটিউব থেকে অ্যান্ড আদার্স বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো এগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড আমি মানে অনেকে শুনেছি যে স্টোরি কিছুটা অ্যাড করা যায়, বানানো যায়, করা যায় না, নর্মালি সবাই করে আই গেস, বাট আমি র ভাবে লিখছিলাম আমার স্টোরিটা আর কি, মানে আমার যে জার্নিটা ছিল ওইটার উপরেই লিখছিলাম, খুবই শর্ট একটা জার্নি নিয়ে। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তো রনকের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ দ্য হোল অ্যাডমিশন প্রসেস? আই গেস এটার অ্যান্সার মনে হয় তুমি দিয়েছো। না, এটার অ্যান্সার আমি দিই নাই, বাট যদি দিতে হয় দেন আমি বলবো যে সবচাইতে হার্ড যেটা ছিল যে মানে প্রসেসের মাঝখান দিয়ে যায় ইউনিভার্সিটিকে রিজেক্ট করা। আমার জন্য এই হ্যাঁ, জিনিসটা এটা একটু ইয়া ছিল, অ্যান্ড নর্মালি আর কি এটা কেউ করে না, বাট আমার কাছে লাইক কিছু ইউনিভার্সিটি আমার যখন অ্যাকসেপ্টেন্স হয় অ্যান্ড তারা লাইক স্কলারশিপও অফার করতেছে, সো দেন আমাকে লাইক ভিসার জন্য পুশ করতেছিল অ্যান্ড আদার থিং। বাট ওই টাইমে লাইক আমি ডিসিশন চেঞ্জ করি যে না, আমি ইউএসএ তে যাবো না, আমি ইউকে তে যাবো। অ্যান্ড ওই টাইমে আমার হাতে কোনো অফার লেটার বা ইয়াও ছিল না। তো ওই টাইমে যাই আমি করছি কি, আমি হচ্ছে গিয়ে দেখা গেছে যে আমাকে এফিডেভিট দিছে ইউনিভার্সিটি থেকে পার্সোনালি, অ্যান্ড ওখানে বেশ ভালো রকমেরই একটা লাইক এইড ছিল, বাট আমি ওটাকে অ্যাকসেপ্ট না করে আমি বলছি যে না, আমি ডেডিকেটেড অন্য কোনো ইউনিভার্সিটিতে যাব। সো এরকমভাবে না করছে, অ্যান্ড স্টিল আই থিঙ্ক যে আমি 2-3টা ইউনিভার্সিটিকে এখনও না করি নাই, অ্যান্ড তারা অনেকে ডেফার করে রাখছে, আবার অনেকে হচ্ছে গিয়ে লাইক জর্জিয়া স্টেট থেকে আমাকে মেবি জুমে একটা লিঙ্ক দিছিল যে সো দ্যাট আমি আবার 2026-এ যদি আসতে চাই দেন ওটাও করতে পারি সেম স্কলারশিপ নিয়ে। বাট না করাটা এটা একটু টাফ, অ্যান্ড কোনটাতে যাচ্ছেন বা এটা আগে থেকে ফিক্স না হলেও আর একটু টাফ, এই টাইমে আমার একটু প্যারা হয়েছিল, এটাই আর কি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এজেন্সি ছাড়া কি করা যায় নাকি এজেন্সি নাও বেটার? আমি ইউএস এর ক্ষেত্রে কোনো এজেন্সি নিই নাই, অ্যান্ড ইউএসএ তে যেহেতু মানে নিজে থেকেই করা যায়, আর এখানে মানে নিজে থেকে করাটাই আমি সাজেস্ট করব, ম্যাক্সিমাম মানুষ নিজে থেকেই করে। এজেন্সির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানে এজেন্সি আপনাকে কোনো একটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে, সবার জন্য না, অনেক এজেন্সি মেবি ভালো আছে, বাট আমি যতদূর শুনছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাথে ইউনিভার্সিটির পার্টনারশিপ থাকে, তো ওই ইউনিভার্সিটিতে লাইক দেয়, অ্যান্ড পরে যায় সমস্যায় পড়ে। বা নর্মালি এরকমটা নাও হতে পারে, আমি যেহেতু এজেন্সি ইউজ করি নাই ইউএস এর ক্ষেত্রে, বাট অনেক ক্ষেত্রে রিকমেন্ডেড, যেমন আমার ইউকের ক্ষেত্রে আমি এজেন্সির হেল্প নিছিলাম, বিকজ ইউকে গভর্নমেন্ট লাইক ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি আপনি নিজে থেকে অ্যাপ্লাই করতে পারেন, অ্যান্ড এজেন্সি দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, এজেন্সিকে তারা নিজেরা হ্যান্ডেল করে, সো আপনার কোনো চার্জ আর কি দেওয়া লাগে না, হেল্পের জন্য নিতে পারেন, বাট নিজে থেকে আর কি বুঝে অ্যাপ্লাই করাটাই বেটার সব ক্ষেত্রেই। আমি নিজে থেকে প্রত্যেকটা জিনিস অবজার্ভ করে যেটা মনে হয়েছে আমি ওটাকে চুজ করে দিন আগাইছি, এইটাই করছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, যেটা হচ্ছে মহেশ্বর অমরনাথ বিশ্বাস কোশ্চেন করেছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট আইএলটিএস অ্যান্ড টোফেল নাও? তো আইএস আর টোফেল অ্যাকচুয়ালি এসএসসি অ্যান্ড এইচএসসি থেকে ইজি ছিল, অনেকটা ইজি ছিল। টোফেল আমি দেই নাই, আমি আইএলটিএস আর ডুওলিঙ্গো ইংলিশ টেস্টটা দিয়েছিলাম। তো আইএলটিএস এর ক্ষেত্রে আমি বলবো যে আমি জাস্ট আগের দিন রাত্রে কিছুটা লাইক জাস্ট প্যাটার্নটা দেখছিলাম কিছুটা, অ্যান্ড দেন পরের দিন এক্সাম হলে যাই। সো আমার জন্য প্লাস পয়েন্ট ছিল যে আমি স্পিকিংয়ে একটু বেটার, সো স্পিকিংটা যেহেতু মানে ভালো ছিল, তো আমি ভাবছি যে বাকিগুলোতে জাস্ট 6 তুলতে পারলেই এনাফ। তো ওই অনুযায়ী দেখা গেছে যে আমার আইএলটিএস স্কোর 6.5 আসছে। আর ডিইটিটা আমি আগে দিয়েছিলাম, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট,
সো ওইটা আর কি মোটামুটি মেজার করে নেয়। সো আমার রেঞ্জ ছিল 120, আমি পাইছিলাম 120 ফাইনালি। সো 120 রেঞ্জটা 6.5, আইলস 6.5 থেকে 7, আর টোফেল মেবি 81 to 90-র মধ্যে ভ্যারি করে। সো এই জন্য আমার দেখা গেছে যে আমি যদি টোফেল দিতাম দেন অ্যারাউন্ড 81 to 90-র মতো পাইতাম। বাট অ্যাকচুয়ালি এগুলো ইজি, এগুলো জাস্ট এইটার যে প্রসেসটা, ওই প্রসেসটা বুঝে যখন আপনি প্রিপারেশন নেবেন অ্যান্ড এক্সামটা দিবেন, তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। যদি আপনার আগে থেকে ইংলিশ বেসিক গ্রামার আর মোটামুটি রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং এ পারেন, দেন ইনাফ। আচ্ছা, ওরই আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে হোয়াট কো কারিকুলার অ্যাক্টিভিটিস শুড আই এঙ্গেজ উইথ? সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি আগে মনে করতাম যে টাইম ওয়েস্টিং ভাইয়া। আমি ইভেন এমনও দেখা গেছে যে লাইক অপরচুনিটি আসছে দেন আমি যাই নাই। সো 8, 9, 10 এই টাইমটাতে অনেকগুলো অপরচুনিটি আসে। চাইলে আমি যদি আমার রিগ্রেটটা বলি, দেন আমি চাইলে হয়তো বা 8-এ ম্যাথ অলিম্পিয়াডের ট্রাই করতে পারতাম, অ্যান্ড 9, 10-এর মধ্যে আই থিঙ্ক, আর 11, 12-এর মধ্যে তো অ্যাটলিস্ট লাইক ন্যাশনাল তো যাওয়াই যাইতো, আর ইন্টারন্যাশনাল পসিবল, নট হার্ড, মানে যাদের আর কি ম্যাথ নিয়ে বা ইয়া নিয়ে আগ্রহ আছে। সো এইটা আর কি করলে দেখা যেত যে আমি হয়তো বা বেটার কিছু করতে পারতাম। এর পাশাপাশি আমি লাস্টের দিকে ট্রাই করেছিলাম যে যখন ক্লাস 12-এ আর 11-এ, তো ওই টাইমের শেষের দিকে আমার একটা ট্রাই ছিল যে তখন আমার অ্যাডমিশনের প্ল্যান ছিল না যে বাইরে যাব, বাট আমি প্ল্যান করেছিলাম যে আইওআইটা যদি দেওয়া যায়, ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ অলিম্পিয়াড। সো ওইটা যদি দিতে পারি দেন যদি কিছু হয়। বাট আমি রেজিস্ট্রেশনটাই মিস করি। আমি ডিসেম্বরে আমার নানু বাড়ি যাই, অ্যান্ড ওখান থেকে ব্যাক করে আসার পর দেখি যে রেজিস্ট্রেশনের টাইম চলে গেছে। সো ততক্ষণে আর কিছু করার ছিল না, অ্যান্ড পরবর্তীতে তো সব কিছু ছাড়াই আর কি অ্যাপ্লাই করি, যেমনটা করেছি। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন অলিম্পিয়াড থাকে, এগুলোতে যাইতে। তারপর কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমি আরেকটা জিনিস ভালো করেছিলাম যে আমার লাইক আমার সিভিটা হাই ছিল। আমি বিভিন্ন জায়গায় কিছুটা ইন্টার্নশিপ করছি, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ফাউন্ড করা ট্রাই করছি বা কারোর সাথে কাজ করছি। তো এগুলো আমি আমার ইসি এর জায়গায় উল্লেখ করতে পারছিলাম। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে মানে আমার প্রোফাইলটা একটু ম্যাচ করে। এর পাশাপাশি আমি আর্টের লাইক ডিস্ট্রিক্ট লেভেলে গেছিলাম, একবারই দিছিলাম আমি। যেমনটা আমি বলছি যে আমি খুব একটা বেশি পার্টিসিপেট করতাম না। তো পার্টিসিপেট করা উচিত, যখন অপরচুনিটি আসবে তখন ওগুলা গ্র্যাব করলে দেখা যাবে যে আস্তে আস্তে একটা ভালো ইসিএ তৈরি হয়ে যাবে। তারপর ভলেন্টিয়ারি ওয়ার্ক আছে বিভিন্ন অর্গানাইজেশনে, এগুলোতে করতে পারো। তারপরে বিভিন্ন রকম লাইক নিজের কোনো প্রজেক্ট নিয়ে কোনো সায়েন্স ফেস্ট বা কোনো একটা ফেস্টে গেলা, এইভাবে আর কি নিজের কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বাড়ানোটা অনেক ইম্পর্টেন্ট। যারা অ্যাব্রডে অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে এটা পরবর্তীতে অনেক হিউজ ভূমিকা রাখে, স্কলারশিপ বা অ্যাডমিশনের চান্সের ক্ষেত্রেও কিছুটা ভূমিকা রাখে। আচ্ছা, কাপনের একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ও লিখেছে হাউ আর ইউ, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট অস্ট্রেলিয়া, নট অ্যাবাউট ইউএসএ অর ইউকে, ক্যান ইউ আনসার মাই কোয়েশ্চেন্স? অস্ট্রেলিয়া নিয়ে আর কি জানতে চাচ্ছি। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি আমি নিজে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি নাই, অ্যান্ড আমার একবার জাস্ট আমি যখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আনতে যাই ব্যাংক থেকে, তো ওই টাইমে দেখা যায় যে একজনের সাথে কথা হয়েছিল। তো উনি বলল যে অস্ট্রেলিয়াতে এজেন্ট ছাড়া আহ, যাওয়াটা একটু টাফ, বা এজেন্সি দিয়েই ম্যাক্সিমাম মানুষ যায়। তো অনেক দেশের ক্ষেত্রে ভ্যারি করে, অনেক দেশে হয়তো বা এজেন্সির থ্রুতে গেলে ভালো হয়, সুবিধা হয়, অ্যান্ড অনেক ক্ষেত্রে টাকা দেওয়া লাগে না। যেমন আমার ইউএসের ক্ষেত্রে আমার কোনো টাকা পে করা লাগে না এজেন্সিকে, অ্যান্ড ওভারঅল একটা নেটওয়ার্কও গড়ে উঠেছিল। তো সেই ক্ষেত্রে আর কি মানে আমি নিজে তো কোনো কিছু বলতে পারবো, বাট ট্রাই করতে পারে। ইউনিভার্সিটি আগে ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি চয়েস করা লাগবে, যে আমি এই ইউনিভার্সিটিতে যাব, আমি এই সাবজেক্টে যাব, অ্যান্ড এরপরে কোনো একটা এজেন্সির হেল্প নিলে আই থিঙ্ক যে বেনিফিটই পাবে। আচ্ছা, আয়েশা সিদ্দিকা মোহনার একটা কোয়েশ্চেন হচ্ছে যে ডিড ইউ গেট ফুল ফান্ড স্কলারশিপ?
না, যেমনটা আমি আগেই বলেছিলাম যে আমি কিছুটা স্কলারশিপ পাইছি অ্যান্ড অ্যাকসেপ্টেন্সও পাইছি, বাট আমি অনেকটা ক্ষেত্রে দেখা গেছে যে আর অ্যাপ্লাই করি নাই, বা অনেক ক্ষেত্রে আমি উইথড্র করে ফেলছি আমার অ্যাপ্লিকেশন ইভেন চান্স পাওয়ার পরেও। সো পরবর্তীতে যে কয়টাতে মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমার জন্য স্কলারশিপ আরও বেশি বাড়ায় অফার করছিল, বাট ফুল ফান্ড আমি এখন পর্যন্ত কোনো পাই নাই, বাট 50 অর প্লাস এরকম পেয়েছিলাম দু একটাতে, মেবি আমার ঠিক মনে নাই। বাট উইলিয়াম পিটারসন ইউনিভার্সিটি থেকে আর কি 50% পাইছিলাম সোফার, যতটুকু মনে আছে। আচ্ছা, স্কলারশিপের কথা যখন উঠলো, তাহলে একটা জিনিস জানতে চাই, তুমি তো গ্রিনউইচ ইউনিভার্সিটিতে যাচ্ছ না ভর্তি? হ্যাঁ, সো এটা ফাইনালি আচ্ছা, এটাই চুজ হ্যাঁ। করছি। তো এখানে তুমি যে মানে যতটুকু ফান্ড পেয়েছো স্কলারশিপের জন্য, সেটা কি শেয়ার করা যাবে? সো এটা খুব বেশি এমন না, বাট ইউকের ক্ষেত্রে আমি বলবো যে ব্যাচেলারের ক্ষেত্রে খুব বেশি স্কলারশিপ দেয় না নর্মালি। নর্মালি এখন স্পেশাল কেস থাকলে যে কোনো একটা, যেমনটা আমি বললাম যে মানে অনেক সময় দেখা যায় যে কোনো একটা অর্গানাইজেশন বা ইয়েতে আপনি কোনো এসে লিখে পাঠাইলেন, আপনার ভালো লাগলে দেখা যাবে যে তারা আপনাকে স্কলারশিপ দিল। সো বাইরে থেকেও স্কলারশিপ আসতে পারে বিভিন্নভাবে। তো আমি এগুলো কোনোটাতেই যাই নাই, সো এই জন্য আমার স্কলারশিপের এমনটা অনেক ক্ষেত্রে কম। আবার দেখা যায় যে ইউকের তুলনায় ইউএসএ তে অনেক বেশি স্কলারশিপ দিছে। 60 আচ্ছা, একটা রেঞ্জ বলো, মানে ধরো যে ইউকে এর যে স্কলারশিপ একটা রেঞ্জ, ইউকের মিনিমাম একটা রেঞ্জ। স্কলারশিপ নর্মালি 4 to 5 কে পাউন্ডের মতো হইতে পারে। আমার ক্ষেত্রে 8 কে পাউন্ড পর্যন্ত পাইছি আমি, অ্যান্ড এর চেয়ে তো বেশিও হইতে পারে, আই এম নট শিওর, বাট নর্মালি এইটুকুই থাকে, 4 to 5 অ্যান্ড অ্যাবোভ 8 কে আর এর উপরে। সো এইটু। আচ্ছা, তুমি কি এটা বলতে পারবা যে মানে আমেরিকার কোন কোন ইউনিভার্সিটি বেস্ট, মানে টপ লেভেলে একদম একজনের কোশ্চেন আর কি? এখন আমি যখন এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আমি যখন ফার্স্টের দিকে অ্যাপ্লাই করি তো তখন লাইক আমি একজন ভাইয়ের হেল্প নিয়েছিলাম, সো জাস্ট ফর পুশিং মি। অ্যান্ড ওই ভাইকে বলছিলাম যে ভাইয়া আমি তো, ভাইয়া জিজ্ঞাসা করছিল যে তুমি যে যাবা, সো তো তোমার কোন কোন ইউনিভার্সিটিগুলো ভালো লাগে, তো বলছিলাম যে আমি হার্ভার্ড, তারপর হচ্ছে গিয়ে পার্ডু মেবি, আর কয়েকটা নাম বলছিলাম যে এই কয়টারই চিনি খালি, আর তো চিনি না কোনো। সো বলছে যে তো এইভাবে যাওয়া যাবে না। তো আমি এরপরে যে জিনিসটা যে মানে আপনি কোন সাবজেক্টে যাইতে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি আহ, আমার ফার্স্টের দিকে টার্গেট ছিল ক্যালিফোর্নিয়া, বাট আমি ক্যালিফোর্নিয়া অ্যাভয়েড করে আমি নিউ ইয়র্কের দিকে টার্গেট করতেছিলাম। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি ইউনিভার্সিটি অফ বাফেলোতে অ্যাপ্লাই করছি। আমি পরবর্তীতে আহ, আহ, নাম ভুলে গেছি, বাট মেবি যাই হোক। সো কয়েকটা ইউনিভার্সিটি আমি নিউ ইয়র্কের দিকে রাখছিলাম, তারপর নিউ জার্সিতে অ্যাপ্লাই করেছিলাম, যেমন রাইডার ইউনিভার্সিটি ছিল, দেন উইলিয়াম পিটারসনও ওই দিকেই পড়ে মেবি। অ্যান্ড যেহেতু আগে অ্যাপ্লিকেশন করছি সো কিছুটা ভুলে গেছি, বাট আমার টার্গেট ছিল নিউ ইয়র্কের দিকে আর এই দিকে থাকার। তো এই জন্য মানে আপনার লোকেশন ম্যাটার করে, তারপরে আপনার ওই ইউনিভার্সিটিতে কেমন বা ওখানে সাপোর্টটা কেমন পাবেন এটাও ম্যাটার করে। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে আহ, আপনার ব্যক্তিগত সাবজেক্ট যেটা চাচ্ছেন ওটা আছে কিনা এটাও দেখে দেন। ওভারঅল সবকিছু দেখে আমরা লাইক জাজ করি যে আমার এইটাতে যাব, এটাতে যাব না, এটাতে অ্যাপ্লাই করব, এটাতে অ্যাপ্লাই করব না। দেখা যায় যে আমার ক্ষেত্রে আমি যদি বলি আমি কোনো আইভি লিগে অ্যাপ্লাই করি নাই, যে টপ ইউনিভার্সিটি যেগুলো, কারণ ওটার ক্ষেত্রে টিকার চান্সটা কমই আর নাই বলতে পারি, কারণ ওখানে অনেকে স্যাট দিবে, আমার স্যাট ছিল না ওই টাইমে। অ্যান্ড এর পাশাপাশি লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও হাই থাকবে, অলিম্পিয়াড অনেক কিছুতেই পার্টিসিপেট করবে তারা। তো এই জন্য আমার জন্য, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে যাতে আমি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারি। সো কমন অ্যাপে যে জিনিসটা যে মানে 20টার মতো অ্যাপ্লিকেশন মেবি ফ্রিতে করা যায়, সো আমার টাইমে এরকমই ছিল। তো এইটার জন্য আমি চাচ্ছিলাম যে যাতে 20টা এমন ইউনিভার্সিটি চুজ করি। কিছুটা ল্যাক ছিল, কয়েকটা লিবারেল আর্টস কলেজ ছিল, আবার অনেকগুলো ছিল যে ফুল ইউনিভার্সিটি, যেমন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ বাফেলো। সো এইভাবে মানে চুজ করা লাগে। তো এইভাবে মানে কয়েকটা জিনিস মাথায় রেখে যখন চুজ করবেন তো তখন দেখা যাবে যে আপনার রেঞ্জে একটা ইউনিভার্সিটি আপনার কাছে মনে হচ্ছে ভালো, আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে ওটার র্যাঙ্কিংও পিছনে থাকতে পারে। কিন্তু সবকিছুর উপরে যে মানে নিজের
জন্য যে জিনিসটা বেস্ট হবে ওইটাকে চুজ করাটাই বেটার। সো র্যাঙ্কিং, তারপর লোকেশন, অ্যান্ড দেন এনভায়রনমেন্টটা কেমন, তারপর টিচাররা কেমন, তারপর আউটকাম কেমন ওই ইউনিভার্সিটির, এগুলো সব কিছু বিবেচনা করে যদি অ্যাপ্লিকেশন করা যায়, দেন যে ইউনিভার্সিটিগুলো যার যার নিজের নিষেধ সাথে মিশে, সো ওটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে কোয়েশ্চেন করেছে আনিসুর রহমান অভি। ভাই, ফিনল্যান্ড যাওয়া নিয়ে কিছু হেল্প করতে পারবা? মানে কোন এজেন্সি কাজ করে এবং ভিসা প্রসেসিং এ কত সময় লাগে, এরপর আবেদন কখন শুরু হয়? লাইক ও ফিনল্যান্ডে জানতে চাচ্ছে। ও হ্যাঁ, সো ফিনল্যান্ডের ক্ষেত্রে আমি যেমনটা বলবো যে আমি জাস্ট ইউএসএ অ্যান্ড ইউকেতে অ্যাপ্লাই করেছিলাম, আমি বাকি কোনো দেশে অ্যাপ্লাই করিনি। বাট প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই রেঞ্জটা সেমই হবে। ফিনল্যান্ড, তারপর নরওয়ে আছে, দেন এই সাইডে জাপান আছে, চীন আছে, তারপর ইউএসএ, ইউকে, সব কয়টা ইউনিভার্সিটি আপনার কাছে আপনার এসএসসি এইচএসসি এই দুইটা জিনিস চাবে, আপনার কাছ থেকে একটা এসে বা আপনার সম্পর্কে জানতে চাবে। এরপরে আপনার ধরেন যে অনেক ইউনিভার্সিটি সিভি চাইতে পারে বা অনেক দেশে সিভি চায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক্সামে কোনো একটা স্পেশাল এক্সামে বসা লাগতে পারে বা ভাষাও শেখা লাগতে পারে, তো এরকম ভ্যারি করে। সো ফিনল্যান্ডের জন্য মানে কোনো বাধা ধরার তো নিয়ম নাই যে এই এজেন্সির কাছে গেলেই আমার হয়ে যাবে বা এইভাবে বললেই হয়ে যাবে। তো ওটার জন্য ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা আগেও বলছি যে যে জিনিসটা মোস্টলি ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটি ফার্স্টে চয়েস করা লাগবে, বা আমি যেই সাবজেক্টে যাইতে চাই এটার জন্য কোন ইউনিভার্সিটিটা আমার জন্য বেস্ট হবে। তো দেন ওইটার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাকি সব কিছু সাজানো, বাকি সব কিছু ওইটার রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন সাজাবেন তখন দেখবেন যে একটা ভালো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এজেন্সি হোক আর নিজে থেকে হোক, প্রত্যেকটার ক্ষেত্রে প্রসেসটা সেম। এটা আমি অ্যাপ্লাই করছিলাম, অ্যান্ড বাকিরা কেউ থাকলে অন্য কোনো পদ্ধতিতে দেন থাকতে পারে, বাট আই এম নট শিওর, আমার ঠিক জানা নেই। আচ্ছা, অমরনাথের আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যান আই প্রিপেয়ার অ্যাজ আ ক্লাস 8 স্টুডেন্ট? এই ব্যাপারে তুমি কি বলবো? এইটার ক্ষেত্রে আমি বলবো যে এইট খুবই ভালো একটা টাইম। আমি যে জিনিসটা আগে বলছি যে আমি এইট থেকেই জিনিসটাকে অ্যাভয়েড করে গেছিলাম, অ্যান্ড স্টিল সো এটার জন্য আমি এখন যে জিনিসটা যে হয়তোবা আমার স্কলারশিপ অনেক হাই হইতো বা আমার হয়তো বা একটু বেশি ফুল ফান্ডই পাইতাম, বাট আমি যেহেতু পার্টিসিপেটই করি নাই, সো আমার তো ওই অপরচুনিটিটাই নাই। বাট যারা 8, 9, 10, 11 পর্যন্ত স্টিল মানে সুযোগ আছে, সো আমি বলবো যে পার্টিসিপেট করার। এর ফলে অ্যাটলিস্ট ইসিএটা বাড়বে, তারপরে কিছু একটা একটা জিনিস না একটা জিনিস ঘটবে যে আপনি যখন লাইফে অনেক কিছু করতে যাবেন তো তখন সেক্ষেত্রে আপনার একটা স্টোরি তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা, বাট নিজের নিশের মধ্যে থেকে যখন এক্সপ্লোর করবেন, স্টাডি ঠিক রাখে সব কিছু ইয়া করে যখন আগাবেন, দেন আই হোপ যে একটা ভালো ইসিএ চলে আসে। আই গেস আমাদের কোয়েশ্চেন পর্ব শেষ, বাট তোমার কাছ থেকে স্টিল অনেক কিছু জানা আছে। অ্যান্ড সেটার মধ্যে হচ্ছে যে তুমি যে ইউকে যাবা, সো অবভিয়াসলি সেখানে একটা নতুন লাইফ পাবা, অ্যান্ড ফিউচারে কি কি করবা সেটা একটা নতুন অপরচুনিটি পাবা। সো আমার কোয়েশ্চেন হচ্ছে যে পড়াশোনার বাহিরে কোন জার্নি নিয়ে তুমি সবচেয়ে বেশি এক্সাইটেড তুমি যখন ইউকে যাবা? ওকে, সো ইউকেতে মেইনলি এক তো লাইক আমি ফার্স্ট অফ অল আমার প্ল্যান ছিল যে হয়তো বা আমি বিবিএ বা বিজনেসের দিকে, বিজনেস লাইনে কোনো স্টাডিতে ঢুকবো, অ্যান্ড দেন লাস্টলি জাস্ট ডিসাইড করলাম যে না ঠিক আছে, সো কম্পিউটার সায়েন্সটাতে আর কি আবার ফোকাস করে নিজের প্রোগ্রামিং জার্নিতে। সো অ্যান্ড আই থিঙ্ক যে মানে যেহেতু মানে কোডিং সাইডটাতে অনেক দিন ধরে কাজ করছি, টুকিটাকি ডিজাইনিং অ্যান্ড কোডিং এই দুইটা জিনিস, সো আমার মনে হয় যে ওখানে গেলে অপরচুনিটি বেশি পাবো, অনেক কোলাবোরেশন বা হয়তো বা অনেকের সাথে অনেক কিছু জানতে পারবো। তো এটার জন্য আর কি এক্সাইটেড। অ্যান্ড সেকেন্ডলি যে ওখানে আর কি অপরচুনিটিস অনেক কিছুই পাওয়া যায়, অ্যান্ড যেহেতু মানে বাইরে ফার্স্ট টাইম যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আর কি দেখা যাক কি করা যায়। ওটা নিয়ে আমার মেইনলি কোনো কনসার্ন বা কোনো কিছু নাই যে এটা করবো ওটা করবো। মেইনলি জাস্ট আপাতত তো নিজের কোডিং জার্নিটা ক্যান পাশাপাশি জাস্ট নিজের
লাইক ডিজাইন স্টুডিওটার দিকে একটু ফোকাস দিব। সো ফার এইটাই। আচ্ছা, তো পড়াশোনা শেষ করার পর ফিউচারে কি তুমি ওখানেই থাকবা নাকি বাংলাদেশে চলে আসার চিন্তা ভাবনা আছে? সো এই কোশ্চেনটা, আচ্ছা ঠিক আছে, সো এই কোশ্চেনটা যদি অ্যান্সার দিই দেন আমার আগেও বলছি যে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি বাইরে অ্যাডমিশন নিব বা কিছু। সো আমি যেহেতু মানে ফার্স্ট অফ অল যে আমি বুয়েটে যাইতে চাই নাই, সো এটার জন্য আর কি দেখা গেছে যে লাইক এখন কিছু তো একটা করা লাগবে। মানে যেহেতু মানে বাবা চাইতো যে বুয়েটে যাই, বাবা মেডিকেলে পরীক্ষা দিয়ে এটা চাইতো, পরীক্ষা দিই নাই দুইটাতেই। সো এই জন্য মানে টার্গেট নিছিলাম যে ঠিক আছে বিবিএতে দেখি। বাট বিবিএতে পড়তেও মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এক্সাম দেওয়ার টাইম থেকে আর কি অতটা ভালো লাগতেছিল না আর। সো এই টাইমে জাস্ট অ্যাপ্লাই করি, অ্যান্ড দেন যেহেতু মানে ইয়ে আসলো, সো লাইক আমার কাছে মনে হয়েছে যে এটা ওভারঅল আমি আগে থেকে যেহেতু মানে কিছুটা অন্টারপ্রেনিয়রশিপের সাথে যুক্ত, ছোটোখাটো কিছু বিজনেস ফাউন্ড বা ইয়ে করা ট্রাই করছিলাম। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাইরে থেকে হয়তো বা নলেজ নিলে দেন বেটার হবে। অ্যান্ড ওভারঅল আলটিমেটলি দেশকে নিয়ে মানে দেশে ইয়ে নিয়ে টার্গেট। এখন দেখা যাক যে কি করা যায়। সো আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান ইয়েট যে কী করবো না করবো। ওভারঅল বাই টাইম এটা বুঝা যাবে যে কি করা উচিত। ডাজ গ্যাপ ইয়ার ম্যাটার? তো গ্যাপ ইয়ারের ক্ষেত্রে আমি বলবো যে 1 থেকে 2 বছরের গ্যাপ ইয়ার সাধারণত খুব একটা ম্যাটার করে না। আমি ইউএসের ক্ষেত্রেও দেখছি যে অনেকে 1-2 বছর গ্যাপ দিয়ে, আবার অনেকে 5 বছর গ্যাপ দিয়েও শুনছি যে পাইছে, বাট আই এম নট শিওর। তো অনেক ক্ষেত্রে গ্যাপ ইয়ার ম্যাটার করে না। আবার দেখা যায় যে আমার যেরকম, আমি এইচএসসি দিয়েছিলাম অক্টোবর 24-এ আমার রেজাল্ট আসছিল। সো আমি যেহেতু জানুয়ারি ইনটেক বাদ দিয়ে আমি সেপ্টেম্বর ইনটেক জয়েন করছিলাম ইউকেতে। তো আমার একটা ইউনিভার্সিটি থেকে এরকম আসছিল যে লাইক লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে আর কি আমাকে কন্ডিশন দিছিল যে আমার এই টাইমে আমি কি করছি বা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হবে, আর হচ্ছে গিয়ে আমার আইএলটিএস দেওয়া লাগবে। সো মেইনলি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা চাইছিল, যেহেতু আমার একটা ছোটোখাটো গ্যাপ পড়ছিল 5-6 মাসের। তো পরবর্তীতে আর কি আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এগুলো চায় না। অনেকটা ভ্যালিড রিজন থাকলে দেন মোটামুটি ওকে 1 to 2 ইয়ার গ্যাপ। জাস্ট এই টাইমটাতে কী করছেন, আপনি বিজনেস করতে পারেন বা অন্য কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন, বা এমন হতে পারে যে আপনি কোথাও গিয়ে পড়তেছিলেন বাট আপনার ওখান থেকে মনে হচ্ছে যে না এটা থেকে এটা বেটার হবে, এই জন্য সুইচ করতেছেন। সো এরকমটাও বলা যায়। তো এই জন্য আর কি 1 থেকে 2 বছর সেফ জোন বলতে পারি। আর 3 থেকে 5 বছর অনেক ক্ষেত্রে হয়তো বা হয়ে যায়। 3-4 মেবি ম্যাটার করে না অতটা, বাট মেবি 6-এর উপরে গেলে ম্যাটার করতে পারে। সো এই আর কি ফর ব্যাচেলার। আবার দেখা যায় যে মাস্টার্সের ক্ষেত্রে ম্যাটারটা কম করে। মাস্টার্স মেবি যে কোনো টাইমে করা যায়, ইউকেতে করা যায় যে কোনো টাইমে। সো এই জন্য আর কি হোপফুলি অ্যান্সারটা দিতে পারছি এটার। আচ্ছা, আচ্ছা, হাবিবের একটা কোশ্চেন ছিল, মেবি তুমি এটা অ্যান্সার দিয়েছো, সেটা হচ্ছে যে ডু ইউনিভার্সিটিজ গিভ স্কলারশিপ টু দোজ হু ডোন্ট হ্যাভ এনি কো কারিকুলার অ্যাক্টিভিটি অ্যাচিভমেন্টস? এটা অ্যান্সার তো তুমি দিয়েছো এটার স্কলারশিপ। অ্যান্সার আমি দেই নাই, মেবি প্রপারলি দেই নাই। হ্যাঁ দিছি। যদি প্রপারলি দেই দেন বলবো যে একটা জিনিস যে মানে আপনার যদি একটা সাইড ডাউন থাকে দেন আর একটা সাইড হাই করা লাগবে। আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমার আইএস দেওয়া নাই, আইএস দেওয়ার টাইম নাই। আমি তো কি করতে পারি, তো এক রাতে দেখা গেছে মাঝরাতে মানে উঠে জাস্ট ডিইটিটা দিছি। সো ডুয়েলিং ইংলিশ টেস্টটা দিছি, অ্যান্ড হচ্ছে গিয়ে আমার লাইক ইসি এর ক্ষেত্রেও খুব একটা ইয়ে ছিল না। সো আমার স্টোরি টেলিংটা বা আমার লাইফের স্টোরিটা একটু ইন্টারেস্টিং ছিল, সো ওটার জন্য। অ্যান্ড আমার যেই কি বলা যায় ইসিএ বা কোকারিকুলার অ্যাক্টিভিটিস কিছুটা ছিল। সো আমার অন্টারপ্রেনারশিপ জার্নিটা এই ক্ষেত্রে একটু বুস্ট করে আমার প্রোফাইলকে। সো এই দুইটা জিনিস আমাকে মানে হেল্প করেছিল। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন আমি স্যাট দিই না, স্যাট দিলে হয়তো বা আমার স্কলারশিপের ইয়ারটা বাড়তো বা না বাড়লেও মানে মেবি অনেকটার ক্ষেত্রে দেখা গেছে যে হাইস্টে স্কলারশিপ পাইছি। বাট দেখা যেত যে ফুল ফান্ড অনেক ক্ষেত্রে আসতো ছোটোখাটো ইউনিভার্সিটিগুলো থেকে। তো এই অপরচুনিটিগুলো আমি মিস করি।
বাট এটার ক্ষেত্রে আমি বলবো যে যার কারিকুলার অ্যাক্টিভিটিস কম সে স্যাট বা স্যাট দিতে পারে, স্যাটটা মেইনলি ইম্পর্টেন্ট ফর ইউএসএ। বাকি দেশের ক্ষেত্রে কতটুকু অ্যাপ্লিকেবল নট শিওর, মেবি চায়নাতেও চলে, টার্কিতেও চলে, আবার ইউকেতে এটা ম্যাটার করে না স্যাট দিলেন নাকি না দিলেন, ওখানে মেইনলি জাস্ট এইচএসসি পর্যন্তই দেখে, এইচএসসি অ্যান্ড এরপরে আইএস দেন ফর ব্যাচেলর স্কলারশিপ ওরা নিজে থেকেই দেয়, যদি প্রোফাইল বা জিপিএ যদি হাই থাকে দেন নিজে থেকে ওরা দেয়। সো ফার এইভাবে আর কি। আচ্ছা, এখন আমরা তাহলে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আসি। এটা হচ্ছে জাস্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করবা। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাব্রোডে স্টাডি করা একটা মিথ, মানে ধরো অনেকে মিথ থাকে না বিভিন্ন কিছু নিয়ে, তো ওইটা ভেঙে দেয়, যেরকম মিথ থাকে মানুষদের মধ্যে। সো মিথ বলতে গেলে অনেকে এটাকে অনেক বড়ভাবে দেখে অ্যান্ড বিভিন্ন টাইপের মিথ থাকে। যেমন ফার্স্ট অফ অল আমি একটা মিথ যে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপকে মানুষ মনে করে যে লাইক এটা হয়তো বা ইউএস এর প্রেসিডেন্ট দিচ্ছে বা এরকম কিছু, বাট অ্যাকচুয়ালি এটা ইউনিভার্সিটির যিনি মানে প্রিন্সিপাল বা উনি দিচ্ছে, সো এটাকে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ বলে। এটা বেশ অনারেবল অনেক ক্ষেত্রে। আবার ফ্ল্যাগশিপ স্কলারশিপ বা বিভিন্ন টাইপের থাকে। তো স্কলারশিপ পাওয়াও ইজিও টাফও, অ্যান্ড এর পাশাপাশি অ্যাপ্লিকেশন দেওয়াটা ইজি। সো এখন যেহেতু মানে অনলাইনে করা যায়, তো এটা আর কি আগের তুলনায় অনেকটা ইজি দেখে মানে এখন ব্যাচ এইচএসসির পরেই যাওয়া যায়। আবার বাইরে পড়ার ক্ষেত্রে লাইক সবাই ভাবে যে লাইফ সেট হয়ে যাবে, বিষয়টা এরকম না, নিজে থেকে অনেক কিছু করা লাগে, নিজের স্ট্রাগল নিজের কাছে। সো প্রত্যেকটা মিথের পিছনে একটা স্ট্রাগলের গল্প থাকে। সো আর কি ওটা কেউ দেখে না, বাট ওটাই মেইনলি জিনিস যে আপনি যেখানে স্টাডি করেন সেলফ স্টাডিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। অ্যান্ড এটাই আর কি যে আফটার অ্যাচিভমেন্ট অনেক কিছুই ইজি লাগে বা অনেক কিছু মানুষের কাছে মিথ লাগে, বাট বিফোর দ্যাট সব কিছুই ফেইলারের মতোই লাগে ফর দ্য সোসাইটি। সো আর কি এটা এই দুইটা জিনিস জাস্ট অ্যাভয়েড করে নিজের সেলফ স্টাডি অ্যান্ড বলবো যে নিজের যেটা গোল ওইটার দিকে ফোকাস করে বাকি সব কিছুকে সাইড প্ল্যান হিসেবে যখন রাখে আগাবেন তখন দেখবেন যে জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সবচেয়ে কোন ভুলটা বেশি করে অ্যাব্রোডে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে? আমি বলবো যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনেকে জানে না যে কেন অ্যাপ্লিকেশন করতেছি বা মানে আমি আদৌ যাইতে চাই কি না বা আমার প্ল্যানটা কি। সো প্ল্যানটা মেইনলি ইম্পর্টেন্ট সবচাইতে বেশি, যে আপনি করতে কি চান। সো অ্যান্ড অ্যাব্রোড অ্যান্ড দেশ দুইটাই যেখানেই নিজের মানে নিজের যেটা পছন্দ বা যেটার উপরে যে আপনার ক্যারিয়ারটা বা এটা সাজানোর ইচ্ছা, সো ওইটার উপর ফোকাস করে বাকি সব কিছুর দিকে ফোকাস করলে আমার মনে হয় যে জিনিসটা ইজি হবে। অ্যান্ড ভুলটার ক্ষেত্রে আমি বলবো যে অনেকে দেখা যায় যে মানে নিজে থেকে কোনো রিসার্চ না করে লাইক কোনো এজেন্সি বা কারো মাধ্যমে অ্যাপ্লাই করলেন, সো দেখা গেল যে মানে আপনি হয়তো বা পাইলেন বা আপনি চলেও গেলেন, বাট এরপরে মানে আপনার কোনো প্ল্যানটা ঠিক নাই যে আমি এইটাই করতে চাই আর এটা করবো না। সো এটা আর কি ফিক্স করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি কি করতে চাই। তোমার লাইফে কি কেউ মানে ইন্সপিরেশন ছিল যে সে তোমাকে ইন্সপায়ার করেছে অ্যাব্রোডে যাওয়ার জন্য বা কম্পিউটার সায়েন্স চুজ করার ক্ষেত্রে? এটা আমি অনেক জায়গায় অনেক কিছু বলছি, মানে অনেক জায়গায় সেমই বলছিলাম, লাইক ভিসাতেও আর ইয়েতেও, বাট যদি অনেস্টলি বলি দেন না তেমন কোনো ছিল না। আমি জাস্ট একজন আর্টিস্ট, এবার আই এম অন্টারপ্রেনিয়ার অ্যান্ড ছোটোখাটো একজন প্রোগ্রামার। সো এইসব নিয়ে জার্নিটাকে আগানোর জন্য আর কি যখন যেই পদক্ষেপ নেওয়া লাগছে ওইটা নিছি। সো সেইটার জাস্ট একটা পার্ট হিসেবে অ্যাব্রোডেও এখন যাওয়া লাগতেছে, আর কোনো অপশন নাই হাতে। সো এইভাবে আর কি হয়ে গেছে। সো নট এ প্রি প্ল্যান। আচ্ছা, তুমি কি তোমার ফিউচার গোল শেয়ার করতে পারবে আমাদের সাথে? ফিউচার গোল আর কি না আমি শেয়ার করতাম না। সো এটা ফিউচার সিক্রেট। আই থিঙ্ক যে বেশি ইম্পর্টেন্ট যে হোয়াট আই অ্যাম। আমি রাইট নাও মানে এখন একজন সিএসসি স্টুডেন্ট। সো আর কি স্টাডি অ্যান্ড ওভারঅল এই টাইপের
টেক গাই অ্যান্ড আর্টিস্ট। সো এই দুটো জিনিসের দিকে ফোকাস করে আগাচ্ছি। সো এই দুটোর উপর হয়তো বা ইন ফিউচার কোনো কিছু করবো, ঠিক আছে। আচ্ছা, আই গেস আমাদের কোয়েশ্চেন সেশন শেষ বলতে গেলে, আর তো কোয়েশ্চেন নেই। তবে একটা কথা হচ্ছে, পডকাস্টটা যখন যাবে তো অবশ্যই আপনারা যারা দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা আরো কি কি জানতে চান। দরকার হলে সেগুলো নিয়ে আমরা সেপারেট কন্টেন্ট নিয়ে আসবো, কি বলো স্বপ্ন? যদি সেপারেট কন্টেন্টের দরকার হয়, নট শিওর যে আমি আবার টাইম দিতে পারবো বা কিছু, বাট আমি হয়তো বা কোশ্চেন আমার কাছে আসলে দেন আমি অ্যান্সার করে দিব, অ্যান্ড লাইক তোমরা চাইলে ওগুলা মানুষদেরকে দিতে পারো, আর লাইক কোশ্চেন আসলে দেন ওটার অ্যান্সার পাবলিশ করতে পারো, ওইটুকুতে আই থিঙ্ক যে হেল্প করতে পারবো। অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি মানে আমি সবসময় চেষ্টা করি যে পডকাস্ট বা ইয়েতে কোথাও এক জায়গায় ডাকা হলে যেন যেতে পারি, বাট সবসময় আমার টাইম হয় না। ইভেন আমার মেসেঞ্জারেও অনেকে কোশ্চেন করে অনেক রকমের, সো আমি অনেক সময় আমি মেসেঞ্জার একটু কম চালাই আর ফেসবুক কম চালাই। আমি সোশ্যাল মিডিয়াতে একটু কম অ্যাক্টিভ, কারণ সাইট কাজ অনেক বেশি, মেইন কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা পড়ে গেছে এখন, চাইলেও উপায় নাই। সো এই জন্য আর কি। সো আমার কাছে যদি কোনো কোশ্চেন বা ইয়েটি আসে সুযোগ থাকলে অবভিয়াসলি আমি অ্যান্সার করবো, অ্যান্ড কন্টেন্ট বা ইয়ে যাই হোক সামহাউ হেল্প করার ট্রাই করবো, এটাই। তো আমি যদি সামারি হিসেবে বলি তো এটাই বলবো যে আমার মতো অনেকেই তোমার দিকে তাকিয়ে আছে নতুন নতুন কিছু জানার জন্য, শেখার জন্য, অ্যান্ড ওরা যাতে বেস্ট একটা পরামর্শ পায় যে অ্যাপ্রোডে কিভাবে যাওয়া উচিত, কি কি করা উচিত। অ্যান্ড তুমি আমাদেরকে যা যা ব্যাখ্যা করেছো, এটা আমি অনেক হ্যাপি হয়েছি, অ্যান্ড যারা ভিডিওটা দেখবে আশা করি তাদের অনেক ভালো লাগবে। সো আমরা কি আমাদের সেশন কি শেষ করে দেবো নাকি, কি বলো? হ্যাঁ, যদি আর কোনো কোশ্চেন না থাকে দেন আই থিঙ্ক যে ওকে ফর নাও, অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে দেন আমার কাছে আসলে দেন আমি অবভিয়াসলি অ্যান্সার করার ট্রাই করবো। অ্যান্ড মেবি আমি হয়তো বা এটা নিয়ে ছোটোখাটো কোনো কন্টেন্ট বা আমার ইউটিউব চ্যানেলে দিতে পারি, যেহেতু মানে কোশ্চেন আসতেছে আমার কাছে অনেক, সো এর জন্য। অ্যান্ড হোপ দেখা যাক কি করা যায়। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন দিস পডকাস্ট রাউন্ড, থ্যাংক ইউ ফর ইনভাইটিং অ্যাগেইন। আর থ্যাংক ইউ তো তোমাকে দেওয়া উচিত, কারণ তুমি এতটুকু সময় আমাদের জন্য মানে দিয়েছো, অ্যান্ড এটাই অনেক বলতে গেলে। তো এই ছিল আমাদের পডকাস্ট, আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। অ্যান্ড আপনারা যদি আমাদেরকে আরো সাপোর্ট করেন তাহলে ফিউচারে আমরা অনেক পডকাস্ট নিয়ে আসবো, এরকম বিভিন্ন মানুষের জার্নি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এইভাবে বলতে গেলে আপনারা অনুপ্রাণিত হবেন, আমি অনুপ্রাণিত হব। সো দ্যাটস অল ফর টুডে। স্বপ্নিল, অনেক ভালো লাগলো তোমার সাথে পডকাস্টটা করে, আমি অনেক হ্যাপি আর কি। সো শেষ করি আমরা সেশন। সেম হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, সি ইউ লেটার।